सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন ১২৫। স্মরণে মননে বিশ্লেষণে গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৩২৩। উদ্বোধন এ পাশ্চাত্য মনস্তত্ত্বের অন্বেষণ। পরিশেষে উল্লেখ করি মনস্তত্ত্ব, প্রথম বর্ষ, চতুর্থ সংখ্যা, পৃষ্ঠা ১০৫ শিরোনামে বিবেকানন্দ শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর একটি লেখা, যা উদ্বোধন এ প্রকাশিত হয়। মন কি? এ বিষয়ক একাধিক প্রাচ্য ও পাশ্চাত্য মত আলোচনার শেষে সিদ্ধান্ত জানিয়েছেন লেখক। বস্তুত পাশ্চাত্য মত যে ভ্রম, তাহা বলিবার উপায় নাই। মন কি, যদিও তাহারা এ প্রশ্নের সদুত্তর দিতে পারেন নাই, যদিও বস্তু জ্ঞানের ক্রমপদ্ধতি প্রকাশে তাহারা সাংখ্যের ন্যায় সূক্ষ্মদর্শী হইতে পারেন নাই, তথাপি তাহাদের পরীক্ষার ফল অর্থাৎ রেজাল্ট যে একান্ত সত্য, তাহাতে সন্দেহ নাই। উৎস: প্রফেসর সান্যাল নীলাঞ্জনা, এডিটেড স্পিরিচুয়ালি অ্যান্ড পজিটিভ সাইকোলজি, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, কলকাতা, 2015, পৃষ্ঠা 96-222। আসলে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে পাশ্চাত্য মন সংক্রান্ত গবেষণায় যে ইন্টারফেস প্রবলেম আধুনিককালে দেখা দিয়েছে, তার উত্তর হিসেবে মূলত 4টি দৃষ্টিভঙ্গি উঠে আসে। যারা মনের স্বায়ত্তশাসনের কথা বলেন, তাদের মতে মন হল অটোনমাস মাইন্ড, অর্থাৎ যে সকল উপাদান বা একক দ্বারা মানুষ গঠিত, যেমন মস্তিষ্ক, স্নায়ু ইত্যাদি, সে স্তরের ব্যাখ্যার উপর মনের ব্যাখ্যা নির্ভরশীল নয়। এই দুই স্তরের মধ্যে কোনো আবশ্যিক যোগাযোগ নেই। স্নায়ুতন্ত্রের ক্রিয়া দ্বারা মনকে কখনোই জানা বোঝা যাবে না। দ্বিতীয়ত, যারা ক্রিয়ামূলক মনের বা ফাংশনাল মাইন্ডের প্রবক্তা, তারা ঠিক এর বিপরীত কথা বলেন। তাদের মতে মন এক ধরনের কার্যকারণ সম্বন্ধে ব্যাখ্যার অধীন, যার সঙ্গে ভৌত জগতের অন্যান্য কার্যকারণ নিয়মের কোনো বিরোধ নেই, বরং তাদের মধ্যে একটি ধারাবাহিকতা আছে। তৃতীয় পক্ষাবলম্বীরা বলেন উপস্থাপনামূলক মনের বা রিপ্রেজেন্টেশনাল মাইন্ডের কথা। মানুষ দশা কিভাবে জগৎকে উপস্থাপন করে বা বিষয়ীভূত করে, সেই প্রক্রিয়ার মধ্যেই মানুষ দশার কারণ ও তার রহস্যটি নিহিত। এই কারণ ও তার রহস্যটির সমাধান ভৌত স্তরে করা যাবে না। এই সমস্যার সমাধান করতে হলে আমাদের ধরে নিতে হবে জ্ঞান ভাষার মতোই জগৎ উপস্থাপনার বাহন। চতুর্থত, যারা মনকে স্নায়ু গণিতের ফলশ্রুতি বা নিউরো কম্পিউটেশনাল মাইন্ড বলে মনে করেন, তাদের মতে মনকে মস্তিষ্কের উপমায় বোঝা উচিত। মন মস্তিষ্ক ছাড়া আর কিছুই নয়। স্নায়ুবিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার এই দৃষ্টিভঙ্গিকে পরিশোধিত করতে পারে বা তাকে আমূল পরিবর্তন করতে পারে। এই দৃষ্টিভঙ্গিগুলোর টানাপোড়েনের মাঝেই মনস্তত্ত্বের সামগ্রিক ইতিহাস যেন বিধৃত রয়েছে পাশ্চাত্য মননের রাজ্য জুড়ে। উল্লেখ্য, উদ্বোধন পত্রিকার শতবর্ষের প্রধান আলোচ্যই ছিল অটোনমাস মাইন্ড বা ফাংশনাল মাইন্ড, যা নিয়ে তখন বিস্তর চর্চা হয়েছে। বৌদ্ধিক চর্চায় মন সংক্রান্ত তত্ত্ব নতুন প্রযুক্তি ও ভাবনার আলোকে নবরূপে পাওয়া যেতে পারে, কিন্তু সহজ উপাখ্যানে মনের স্বরূপটি ধরা আছে প্রাচীন গ্রিক পুরাণে।
স্ফিংস ছিল সিংহ শরীর ও নারী মুণ্ড বিশিষ্ট গ্রিসের থিবস এর এক পৌরাণিক চরিত্র। সেখানকার অধিবাসীদের প্রতি স্ফিংসের একটা শর্ত ছিল এই যে তার প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারলে মরতে হবে তারই হাতে। অনেকের প্রাণনাশের পর ইডিপাস সঠিক উত্তর দেয়। সে হয় থিবসের রাজা, আর স্ফিংস নিজের সমুদ্রে আত্মবিসর্জন দেয়। কি ছিল স্ফিংসের প্রশ্ন? তার থেকেও কম গুরুত্বপূর্ণ নয় এই ব্যাপারটি যে শুধু গ্রিস দেশেই নয়, মিশরেও স্ফিংস রয়েছে। সেখানে সে নরমুণ্ড বিশিষ্ট। আরও পরবর্তীকালের রোমক স্ফিংসের মুণ্ড কখনো নরের, কখনো বা নারীর। এসব থেকে বলা যায় স্ফিংস আসলে নর ও নারী, আমাদের সকলেরই প্রতীক। আরও বিশেষ এই যে স্ফিংস বাইরে নেই, রয়েছে আমাদের মনেরই গভীর গহনে। তার দানব ও মানব প্রকৃতির মিশ্রণ বস্তুত আমাদের মনেরই এক প্রতিচ্ছবি। মানব মনের প্রতিকল্প সে। সেখান থেকে কে যেন নিরন্তর জিজ্ঞাসা করে চলেছে, তুমি কে? অনুত্তর বা ভ্রান্তিতে মহতী বিনষ্টি। যথার্থ উত্তর পেলে তবেই বিপরীত ভাবের মিলিত আশ্চর্য চরিত্রটি আমাদের মন রূপ স্ফিংস লুপ্ত হয়ে যাবে কাল সমুদ্রের অতলান্ত গহ্বরে। উৎস: জ্যোতিষ্বরানন্দ স্বামী, ধ্যান ও আধ্যাত্মিক জীবন, পৃষ্ঠা 107। বিবেকানন্দের ভাষায় প্রকৃতির কার্য ফুরাইল, যে নিঃস্বার্থ কার্য নিজ স্কন্ধে লইয়াছিলেন তাহা ফুরাইল, যে পথে আসিয়াছিলেন সেই পথেই ফিরিয়া গেলেন। এইভাবে তিনি অনাদি অনন্তকাল কার্য করিয়া চলিয়াছেন। উৎস: স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, প্রথম খণ্ড, পৃষ্ঠা 320। যেন মনের সুখ দুঃখ ভালো মন্দ মানবীয় পাশবিকের অনন্ত আলো আঁধারির বিপরীত স্রোতে প্রবাহিত হয়ে ব্যক্তি আমরা প্রত্যেকে সিদ্ধি ও আত্মসাক্ষাৎকার রূপ সমুদ্রের দিকে চলেছি। সেখানকার নিশ্চিত তত্ত্বের উদ্ভাসেই তো সকল অন্বেষণের সার্থক পরিসমাপ্তি। গত সংশয়। সাময়িক পত্র, সাহিত্য ও উদ্বোধন, 1305 থেকে 1320, বিজন ঘোষাল। স্বামী বিবেকানন্দ প্রবর্তিত এবং স্বামী ত্রিগুণাতীতানন্দ সম্পাদিত উদ্বোধনের আত্মপ্রকাশ ঘটেছিল আজ থেকে 124 বছর আগে, 1 মাঘ 1305, শনিবার 14 জানুয়ারি 1899। নিরবচ্ছিন্নভাবে প্রকাশিত হয়ে সেটি 1 মাঘ 1429 বঙ্গাব্দ সোমবার 16 জানুয়ারি 2023-এ 125 বছরে পড়ল। বাংলা ভাষায় প্রকাশিত হাজার হাজার পত্রপত্রিকার মধ্যে এক এবং একমাত্র উদ্বোধনই এমন ব্যতিক্রমী বিরল গৌরবের অধিকারী। দীর্ঘ এই যাত্রাপথে বিভিন্ন সাময়িক পত্রের পাতায় ছড়িয়ে ছিটিয়ে থাকা উদ্বোধন সম্পর্কিত সমস্ত সমালোচনার সম্ভাব্য সংকলনের শিরোনাম হতে পারে সাময়িক পত্রে উদ্বোধন প্রসঙ্গ, যা স্বল্প পরিসরে সংকলিত করা প্রায় দুঃসাধ্য। সংক্ষিপ্ত নিবন্ধে সমালোচনাগুলির শুধুমাত্র প্রসঙ্গ উল্লেখ করে আপাত রূপরেখার হদিশ দেওয়া গেলেও শিরোনামের যথাযোগ্য মর্যাদা যে রক্ষিত হবে না সে কথা বলাই বাহুল্য। পূর্ণ ইতিহাসের জন্য প্রয়োজন এক বা একাধিক খণ্ড। আলোচ্য প্রবন্ধের আলোচনা বৃত্তের পরিসীমা হল উদ্বোধনের প্রথম 15 বছর। উক্ত সময়কাল নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হল উদ্বোধন বিষয়ক সবচেয়ে প্রাচীন নথিপত্রের পুনরুদ্ধার। সাময়িক
বাংলায় পত্র প্রকাশের যে স্বপ্ন বাংলায় সাময়িক পত্র প্রকাশের যে স্বপ্ন স্বামী বিবেকানন্দের মানসপটে ছিল এবং যার বাস্তবায়িত রূপের প্রকাশ তিনি স্থূল দেহে প্রত্যক্ষ করেছিলেন, অন্য সাময়িক পত্রে উদ্বোধনের পর্যালোচনার কথাও তিনি জেনেছিলেন। সে ইতিহাস রোমন্থন করাও আমাদের অভিপ্রায়। তার বর্তমানে অবর্তমানে আদি পর্বে পত্রিকার গতি প্রকৃতির অভিমুখ ও অন্যান্য পর্যালোচনার নিরিখে উক্ত 15 বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমাদের মনে হয়। 1305 থেকে 1320 বঙ্গাব্দ সময়কালে বাংলায় প্রকাশিত সমস্ত পত্রপত্রিকার মধ্যে উদ্বোধন বিষয়ক সবচেয়ে বেশি সংখ্যক সমালোচনা প্রকাশিত হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দৌহিত্র সুরেশচন্দ্র সমাজপতি সম্পাদিত সাহিত্য প্রথম প্রকাশ বৈশাখ 1297 নামক মাসিক পত্রিকায়। উল্লেখ্য, সুরেশচন্দ্র 1296 বঙ্গাব্দে শ্রাবণ মাসে 1889 জুলাই শিবাপ্রসন্ন ভট্টাচার্য সম্পাদিত উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় কর্তৃক প্রকাশিত সাহিত্য কল্পদ্রুম মাসিক পত্রিকার অবৈতনিক সম্পাদক ছিলেন। 1297 বঙ্গাব্দের বৈশাখ মাস থেকে কল্পদ্রুম বর্জিত হয়ে সুরেশচন্দ্র কর্তৃক সাহিত্য পত্রিকার প্রকাশ ঘটে। 1298 বঙ্গাব্দে তিনি পত্রিকার স্বত্বাধিকারী হন। 1322 বঙ্গাব্দ ব্যতীত অর্থাৎ বৈশাখ 1297 থেকে চৈত্র 1321 এবং বৈশাখ 1323 থেকে কার্তিক 1327 পর্যন্ত দুটি পর্যায়ে প্রায় 30 বছর ধরে তাঁর সম্পাদনায় সাহিত্য প্রকাশিত হয়। 1300 বঙ্গাব্দে অর্থাৎ পত্রিকার চতুর্থ বর্ষে তিনি মাসিক সাহিত্য সমালোচনা বিভাগের সূত্রপাত করেন। উক্ত বিভাগে প্রকাশিত সাময়িক পত্রের সমালোচনা সমসাময়িক কালের প্রেক্ষিতে উল্লেখযোগ্য। উদ্বোধনের সূচনাকাল থেকে সাহিত্য পত্রিকার সমাপ্তিকাল পর্যন্ত 35টি সংখ্যায় উদ্বোধনের সমালোচনার হদিশ পাওয়া যায়। কঠোর সমালোচক হিসাবে খ্যাত সুরেশচন্দ্রের কলমে উদ্বোধনের ইতিবৃত্ত যেমন আকর্ষক তেমনি গুরুত্বপূর্ণ বটে। কাল অনুক্রমিকভাবে সাহিত্য পত্রিকায় প্রকাশিত উদ্বোধনের প্রথম 15 বছরে প্রকাশিত সমস্ত সংখ্যার সমালোচনা এই স্থলে হুবহু সংকলিত হল। প্রয়োজনে প্রাসঙ্গিক তথ্যও সংযোজিত হল। বৈশাখ 1306 10 বর্ষ প্রথম সংখ্যা পৃষ্ঠা 68 অবলম্বন মাঘ 1305 প্রথম বর্ষ প্রথম সংখ্যা। সাহিত্য পত্রিকার মাসিক সাহিত্য সমালোচনা বিভাগে লেখা হয়, নূতন পাক্ষিক পত্র প্রস্তাবনায় স্বামী বিবেকানন্দ লিখিয়াছেন, যাহা আমাদের নাই, বোধ হয় পূর্বকালেও ছিল না, যাহা যবনদিগের ছিল, যাহার প্রাণস্পন্দনে ইউরোপীয় বিদ্যুৎ আধার হইতে ঘন ঘন মহাশক্তির সঞ্চার হইয়া ভূমণ্ডল পরিব্যাপ্ত করিতেছে। চাই তাহাই, চাই সেই উদ্যম, সেই স্বাধীনতা প্রিয়তা, সেই আত্মনির্ভর, সেই অটল ধৈর্য, সেই কার্যকারিতা, সেই একতা বন্ধন, সেই উন্নতির তৃষ্ণা। চাই সর্বদা পশ্চাৎদৃষ্টি কিঞ্চিৎ স্থগিত করিয়া অনন্ত সম্মুখ সম্প্রসারিত দৃষ্টি, আর চাই আপাদমস্তক শিরায় শিরায় সঞ্চারকারী রজগুণ। রজগুণের মধ্য দিয়া না যাইলে কি সত্যে উপনীত হওয়া যায়? ভোগ শেষ না হইলে যোগ কি করিবে? বিরাগ না হইলে ত্যাগ কোথা হইতে আসিবে? অপরদিকে তালপত্র বহ্নির ন্যায় রজগুণ শীঘ্রই নির্বাণ উন্মুখ। সত্যের সন্নিধান নিত্যবস্তুর নিকটতম। সত্য প্রায় নিত্য। রজগুণ প্রধান জাতি দীর্ঘ জীবন লাভ করে না। সত্যগুণ প্রধান যেন চিরজীবী।
ইহার সাক্ষী ইতিহাস। ভারতে রজোগুণের প্রায় একান্ত অভাব, পাশ্চাত্যে সেই প্রকার সত্ত্বগুণের। ভারতের হইতে সমানিত সত্যধারার উপর পাশ্চাত্য জগতের জীবন নির্ভর করিতেছে নিশ্চিত, এবং নিম্নস্তরে তমোগুণকে পরাহত করিয়া রজোগুণ প্রবাহ প্রতিবাহিত না করিলে আমাদের ঐহিক কল্যাণ যে সমুৎপাদিত হইবে না ও বহুধা পারলৌকিক কল্যাণের বিঘ্ন উপস্থিত হইবে, ইহাও নিশ্চিত। এই দুই শক্তির সম্মিলনের ও মিশ্রণে যথাসাধ্য সহায়তা করা উদ্বোধনের জীবন উদ্দেশ্য। ইহা অপেক্ষা আর কোনো মহত্তর উদ্দেশ্য আছে কি না জানি না। উদ্বোধনের আহ্বানে এই চিরনিদ্রিত জাতি উদ্বুদ্ধ হোক, এই আমাদের আন্তরিক কামনা। আমরা আর কখনো বিবেকানন্দ স্বামীর বাংলা রচনা দেখি নাই, শুনিলাম এই তাহার প্রথম রচনা। স্বামীজির ওজস্বিনী ভাষার নূতন ভঙ্গি ও লীলাগতি দেখিয়া মনে হয় সত্যই প্রতিষ্ঠা সর্বতোমুখী। জ্যৈষ্ঠ 1306, দশম বর্ষ, দ্বিতীয় সংখ্যা, পৃষ্ঠা 132। অবলম্বন বৈশাখ 1306, প্রথম বর্ষ, 7 থেকে 8 সংখ্যা। সুরেশচন্দ্র লিখেছেন, শ্রীযুত বিবেকানন্দ স্বামীর বর্তমান ভারত চিন্তাপূর্ণ সুপ্রবন্ধ চিন্তাশীলের সুপথ্য। তিব্বত ভ্রমণ চিত্তাকর্ষক, কিন্তু মাত্রায় অতি অল্প। অষ্টম সংখ্যায় পরমহংসদেবের উপদেশ পরম রমণীয়। বর্তমান ভারত ধারাবাহিক রচনা। উদ্বোধন চৈত্র 1305, প্রথম বর্ষ, ষষ্ঠ সংখ্যা এ সূচনা এবং 5টি পর্বে প্রকাশিত হয়ে আষাঢ় 1306, প্রথম বর্ষ, 11 সংখ্যা এ সমাপ্ত হয়। তিব্বত ভ্রমণ রচনাটি স্বামী শুদ্ধানন্দ লিখিত ধারাবাহিক রচনা। পত্রিকায় প্রকাশের সময় শিরোনাম ছিল আমার তিব্বত ভ্রমণের এক পরিচ্ছেদ। রচনাটি মাঘ 1305, প্রথম বর্ষ, দ্বিতীয় সংখ্যা এ সূচনা এবং 10টি পর্বে প্রকাশিত হয়ে অগ্রহায়ণ 1306, প্রথম বর্ষ, 21 সংখ্যায় সমাপ্ত হয়। 8 সংখ্যায় প্রকাশিত পরমহংসদেবের উপদেশ শীর্ষক রচনার সংকলক স্বামী ব্রহ্মানন্দ। এতে শ্রীরামকৃষ্ণের 6টি উপদেশ সংকলিত হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।